আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নতুন আয়োজন ফার্ম ফ্রেশ ভোটের রাজনীতিতে। আপনাদের সাথে আমি আজ আছি সাজেদা সুটি, আর আমাদের আজকের অতিথি আজাদ মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। কেমন আছেন আজাদ ভাইয়া? জি, ভালো আছি। এই যে শেষ সময়ের হাজার রকমের ব্যস্ততা, এর মধ্যে এখন সবচেয়ে বড় ব্যস্ততাটা কি নিয়ে? যেহেতু 12 ফেব্রুয়ারি ভোট এবং আপনাদের উপরেই কিন্তু এর সাফল্য ব্যর্থতা অনেকখানি বর্তাবে, যেহেতু পরিচালক আপনারা এখন। আমাদের এই মুহূর্তে যদি পার্টিকুলারলি চিফ অ্যাডভাইজারের প্রেস উইং বলেন, তাহলে আমাদের বড় ব্যস্ততাটা অবশ্যই জনগণের কাছে নির্বাচনের তথ্যটা সঠিকভাবে পৌঁছানো, এটা নিয়ে। কারণ আমরা মনে করি যে নির্বাচনের বার্তাটা যদি মানুষকে সঠিকভাবে পৌঁছানো যায়, তাহলে মানুষ আরও বেশি করে ভোটদানে উৎসাহী হবে, মানুষ অভয় পাবে। কারণ আপনি জানেন যে ভোটকে ঘিরে নানা ধরনের প্রপাগান্ডা আছে, নানা ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। আজকেও আমি এখানে আসার আগে দেখলাম একটা প্রপাগান্ডা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বলা হয়েছে নির্বাচন স্থগিত। তো এইরকম এই যে মিথ্যা তথ্য দিয়ে নানাভাবে মানুষকে, এই আলোচনাটা কিন্তু বারবারই তুলে দেওয়া হচ্ছে যে ভোট আদৌ হবে কি হবে না, না জানি কোনো কারসাজি হচ্ছে। একটা আন্দোলন যখন শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে হাদিকে নিয়ে, যে হাদির বিচার দাবিতে জানেন, ওই সময় কিন্তু আলোচনাটা অনেক বেশি ঘুরে ফিরে হচ্ছিল যে নির্বাচনটা পেছানোর জন্য বা নির্বাচনটা পোস্টপোন করে দেওয়ার জন্য কিনা। এই ব্যাপারগুলো আপনারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন? বেশ কঠিন কিন্তু। এটাই এলো আপনার এই মুহূর্তে আমাদের, আপনি যেহেতু প্রশ্নটা প্রথমে করলেন যে এই মুহূর্তের ব্যস্ততাটা, এই মুহূর্তে আমাদের ব্যস্ততাটা হচ্ছে মানুষকে সঠিক ইনফরমেশনটা দেওয়া। কারণ এত মিথ্যার ভিড়ে মানুষের জন্য আসলে সঠিক কোনটা এটা বিচার করাটাই কঠিন হয়ে গিয়েছে। সো মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া, নির্বাচন সম্পর্কে তাদেরকে অভয় প্রদান করা, যাতে মানুষ উৎসাহিত হয়। আমাদের যে উৎসবমুখর পরিবেশ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, কারণ আপনি দেখেছেন যে অনেকেই কিন্তু এর মধ্যে গ্রামে রওনা হয়েছে। একটা উৎসবের আগে যেরকম হয় ঈদ উৎসব, এখন তারা বুঝে ফেলেছে ভোটারের দুয়ারে যেতে হবে। হ্যাঁ, লম্বা সময় হয়তো বা না গিয়েও ছিল ব্যাপারটা, কিন্তু সেটা তো প্রার্থীদের বিষয় আছে। ভোটারদের উৎসাহের কথা বলছি আমি। ভোটাররা আপনার যে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, তাদের যে আগ্রহ, তো অনেকেই আছে যে তাদের আগ্রহে পানি ঢেলে দেওয়ার চেষ্টা করছেন, নানাভাবে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, ভোট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আমরা সরকার শেষ মুহূর্তে গতকালকে যেমন ভোটের প্রস্তুতি নিয়ে দীর্ঘ একটা বৈঠক হয়েছে, সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো মানুষকে জানানো এবং নতুন করে প্রতিদিনই আসলে কিছু শেষ মুহূর্তে কিছু সিদ্ধান্ত হয় যেগুলোর সাথে ভোট সরাসরি সম্পর্কিত। এই জিনিসগুলো মানুষকে জানানোটা, এটাই হলো আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে মনে করছি, এবং আমরা এই কাজটাই আসলে করছি। ভোট তো রাজনৈতিক দলগুলো বা অনেক পক্ষই চাচ্ছে, যেমন আবার কোনো কোনো পক্ষ চাচ্ছে না। এই ধরনের একটা ব্যাপারও কিন্তু আমরা আলোচনায় পাই, যে অনেক পক্ষই মনে করছে যে কি ভোটটা এখনই না হোক, বা ভোট না হলে তারা ভালো থাকবে। এই চাপটা আপনাদের উপর আসে কিনা, ভোট না করার যে চাপটা? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে প্রথম থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা যে টাইমটা ঠিক করেছে সংস্কারের জন্য, এবং কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে বা বেশি সংস্কার হলে জুনের মধ্যে, এরকম একটা সময়সীমা নিয়ে কাজ করেছে। এবং সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করেছে সব সময় যে এই সময়সীমার মধ্যে তারা নির্বাচনটা করবে। এবং নির্বাচনের একটা তারিখ ঘোষণার পরে আপনার নির্বাচনের পুরোদমে প্রস্তুতিও কিন্তু প্রায় গত 6-7 মাস ধরে শুরু হয়ে গেছে এবং সেটা চলছে। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে যে কয়েকটা পক্ষ, বিশেষ করে আপনার যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বা দেশের মানুষ যাদেরকে বিতাড়িত করেছে, তারা কিন্তু এই ভোটটা চায় না। কারণ তারা জানে যে ভোটটা যদি হয় তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন হবে, আবার দেশে বহুদিন পর নির্বাচিত জনপ্রতিনিধির কাছে দেশের দায়িত্ব যাবে। এটা যদি হয় তাহলে অনেকে, তাদের জন্য এটা অসুবিধা। সো ভোট সম্পর্কে তারা নানা নেতিবাচক প্রচারণা করেছে, নানা মিথ্যা তথ্য দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানাভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে। সো এইটা বাদে, এই পক্ষটাকে বাদ দিলে, এই যারা সংশয় উৎপাদন করেছে তাদের হয়ে, তারা তো সবাই পালিয়ে যায় না, তাদের একটা বিশাল সুবিধাভোগী অংশ দেশের ভিতর রয়ে গেছে। এরাও কিন্তু ভোট সম্পর্কে নানা সময় নানা সংশয় উৎপাদন করার চেষ্টা করেছে। তো এইদেরকে বাদ যদি দেন আপনি, দেশের মানুষ, আপামর জনসাধারণ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু সব সময় ভোটটা চেয়েছে, এটা তাদের চাওয়া ছিল। তাদেরকে মানুষ বিভ্রান্ত করেছে, অধিকার ফিরে পাওয়া আসলে। জি, এটা অধিকার ফিরে পাওয়া। আর আমাদের দেশে জানেন যে
ভোটটা এমন একটা জিনিস যে মানে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে মানুষ খুব উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যায়। যখন ভোট আসে তখন গ্রামে গঞ্জে এক ধরনের ঈদের উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হয়। এটা অতীতের কথা বলছি আমি, নিকট অতীতে গত কয়েক বছর তো আসলে সেগুলো হারিয়ে গিয়েছিল। তো সেটা আস্তে আস্তে ফিরে আসা শুরু করেছে এবং মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এরকম একটা পরিবেশ তৈরি হবে যেখানে তারা নির্ভয়ে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। উৎসাহ উদ্দীপনা দেশব্যাপী খুবই অনেক, যেটা আপনাদের জন্য এক ধরনের, আপনারা এই তৃপ্তির হাসি হাসতে পারেন যে আপনারা এই পরিবেশটা তৈরি করে দিতে পেরেছেন। কত শতাংশ ভোট কাস্ট হলে আপনারা মনে করবেন যে ভোটটা ভালো হয়েছে, সন্তোষজনক নির্বাচন হয়েছে? দেখেন, আমাদের এখনো তৃপ্তির হাসি হাসার সময় হয় নাই, কারণ ভোটটা না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আছে আমাদের। আমরা যারা ভোটের সরকারের সাথে কাজ করছি, এমনকি আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনাকেও অনেক চ্যালেঞ্জ এই সময়টাতে ফেস করতে হচ্ছে। ভোটারদেরকেও অনেক সময় নানাভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। সো আমি মনে করি না যে এখনই আমরা আত্মতৃপ্তির কোনো সুযোগ আছে। কিন্তু আপনি যদি প্রত্যাশার কথাটা বলেন, সেই প্রত্যাশাটা আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটা ছিল 1991 সালের নির্বাচন। সেটাও কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন এবং সেখানে কিন্তু ভোট পড়েছিল 55%। আমরা আশা করছি যে এবার তার চেয়ে বেশি পড়বে, কিন্তু সেটা নির্দিষ্টভাবে কত এটা বলা মুশকিল। কিছু জিনিস আছে আমাদের একটু বিবেচনায় রাখতে হবে। যেমন ধরেন, আমাদের 91 সালের তুলনায় এখন এসে আমাদের প্রবাসীর সংখ্যা অনেক বেড়েছে। আমাদের 1 কোটি বাংলাদেশি, 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি, সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না, তারা বিদেশে থাকছেন এবং এদের আপনি এই যে পোস্টাল ব্যালট এসেছে মাত্র 7 লক্ষ পোস্টাল ব্যালটের 94% হচ্ছে মেল ভোটার, 6% হচ্ছে ফিমেল। দ্যাট মিনস হচ্ছে যে পরিবারের যে ওয়ার্কিং বা ব্রেড আর্নার যিনি, ইনি বিদেশে থাকেন এবং এনারা বেশিরভাগই ভোটার বিদেশে যারা থাকেন। সো এই 1 কোটি বাংলাদেশি যারা ভোটার আছেন, তাদের একটা বড় অংশ দেশের বাইরে যারা আছেন তারা ভোট দিতে পারবেন না। তাদের মাত্র 7 লক্ষ পোস্টাল ব্যালটে আপনার রেজিস্ট্রেশন করেছেন। আবার যদি আপনি দেখেন যে কর্মসূত্রে নিজের ভোটার এলাকায় থাকেন না, এরকম মানুষের সংখ্যাও কিন্তু অনেক, বিশেষ করে বেসরকারি চাকরিজীবীর সংখ্যা। তারা কিন্তু, আমরা যদিও সরকারের পক্ষ থেকে আপনার শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য একদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে বা অন্যদের জন্য একদিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কর্মসূত্রে অনেক মানুষই আছে যারা নিজ নিজ ভোটার এলাকার বাইরে থাকবেন, তাদের পক্ষে হয়তো ভোট দেওয়াটা কঠিন হবে। এরকম পোস্টাল ব্যালটের জন্য আপনার রেজিস্ট্রেশন করেছেন মাত্র 7 লাখ, কিন্তু আমরা জানি যে এই সংখ্যাটাও কিন্তু প্রায় কোটির কাছাকাছি। তো এনাদেরকে যদি আপনি মনে করেন যে ওনারা হয়তো উপস্থিত হতে পারবেন না বাস্তবিক কারণে, যৌক্তিক কারণে, এর বাইরে ধরেন বড় বৃদ্ধ, অসুস্থ বা জরুরি সেবা প্রদানে নিয়োজিত যারা আছেন, যেমন হাসপাতালের ডাক্তার আছেন, আবার আপনার গণমাধ্যম কর্মী আছেন, যারা তাদের আসলে কাজের কারণেই ভোট দিতে হয়তো যেতে পারবেন না। তো এইরকম একটা সংখ্যাটা আপনি সবগুলো যদি যোগ বিয়োগ করেন, তাহলে আপনি দেখবেন যে এইভাবেই কিন্তু আসলে 20-25% লোক মানে স্বাভাবিক নিয়মের মধ্যে থেকেই আসলে ভোট প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছে। সো বাকি 75%-এর মধ্যে যদি 60% মানুষও যদি আসলে ভোট দিতে যায়, আমরা মনে করি যে সেটা একটা ব্যাপক একটা উপস্থিতি হিসেবে আমরা ধরে নেব। অনেক ধন্যবাদ। আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আপনাদের কাছে আসছি ভোটের রাজনীতি অনুষ্ঠান নিয়ে। ভোটের রাজনীতি অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি, ফিরে এলাম বিরতির পর। আচ্ছা, বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যটা কি শুনেছেন কিনা? তিনি বলেছেন যে গণভোট যে হ্যাঁ নার ব্যাপারটা, এটা আসলে কারোর উপরে চাপিয়ে না দিয়ে তাদেরকে ভোটারদের উপরে ছেড়ে দেওয়া ভালো। এখানে সুনির্দিষ্ট একদিকে যদি যেতে বলা হয়, সেটা আসলে ভোটারদেরকে পেরেশানিতে ফেলা হয়। আর তার সাথে তিনি দায়িত্ববোধের কথাও বলেছেন, যাতে ভোটাররাও দায়িত্ব নিয়ে ভোটটা ঠিক মতো দেয়, এটা তাদের উচিত, ধর্মীয়ভাবেও তারা এটা দায়িত্ব মনে করা উচিত। তার সাথে তিনি এটা বলেছেন যে একসাথে যখন হ্যাঁর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সব, বা নার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কেউ 2-3টা ব্যাপারে একমত হতে পারে, চাইতে পারে, সেক্ষেত্রে যে ভাগ করে দেওয়া, হ্যাঁ বলতে সবই হ্যাঁ, না বলতে সবই না, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এটা তো মানে যেহেতু উনি বায়তুল মোকাররমের খতিব, তার আলোচনাটা অবশ্যই মানুষের জনমনে একটা প্রভাব ফেলে। না, দেখেন, উনি বায়তুল মোকাররমের খতিব, উনি ওনার বক্তব্যটা দিয়েছেন। সরকার কিন্তু কাউকে বাধ্য করছে না যে সরকার যেভাবে চাইছে সেভাবেই যেন সে তার বক্তব্যটা দেয়। উনি যেটাকে যৌক্তিক মনে করেছেন সেটা উনি বলেছেন। মানুষ
ওনার কথা শুনতেও পারে। সরকার যেই দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে হাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করছে, এটা কিন্তু আসলে পুশ করা না বা কাউকে ফোর্স করা না। যদি পুশ করাই হতো তাহলে তো সরকার জুলাই সনদ পাশ হয়ে গিয়েছে, জনগণের মতামতের জন্য যাইতোই না। সচেতন করার ব্যাপারটা বোধহয় তাগিদটা বেশি মানুষকে সরকারের। সচেতন করা, মানুষকে উদ্বুদ্ধ করা। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে সংস্কার আমাদের জুলাই গণ অভ্যুত্থানেরই অন্যতম ম্যান্ডেট। যে কারণে আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে, তার একটা বড় চাওয়া ছিল আমাদের পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে নতুন এমন একটা ব্যবস্থা চালু করা যাতে এই যে গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি বারবার তৈরি না হয়, আমাদের তরুণদেরকে আর প্রাণ না দিতে হয়, বা আমাদের কোনো সরকার তার ইচ্ছা স্বৈরাচারী কায়দায় জনগণের উপরে চাপিয়ে দিতে না পারে। তো সেটাকে এনশিওর করতে গেলে কিছু সংস্কার আমাদের রাজনৈতিক ব্যবস্থাতে, আমাদের সাংবিধানিক ব্যবস্থাতে, আমাদের নির্বাচন প্রক্রিয়াতে প্রয়োজন। এবং সেই লক্ষ্যে সরকার কাজ করেছে, একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আমাদের 30টার মতো রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, তারা বিভিন্ন ইস্যুতে মতামত দিয়েছে। সো এবং তাদের সবার মতামত বা সংখ্যাগরিষ্ঠ একটা অংশের মতামতের প্রেক্ষিতে জুলাই সনদটা তৈরি করা হয়েছে, যেখানে 25টার মতো রাজনৈতিক দল তারা স্বাক্ষরও করেছে। তো এই সংস্কারটা, এটা এই রাজনৈতিক দলগুলো এখানে স্বাক্ষর করার অর্থ হচ্ছে, এটা আসলে এই রাজনৈতিক দলগুলো তো মানুষেরই প্রতিনিধিত্ব করে, মানুষেরই চাওয়া। তো মানুষকে উদ্বুদ্ধ করাটা, এটা সরকার মনে করেছে এটা তার কাজ। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে সরকার মানুষকে এই বিষয়ে সচেতন করা, উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু সরকার কিন্তু একবারও বলেননি যে আপনি চাইলে না ভোট দিতে পারবেন না, বা যারা না ভোটের পক্ষে প্রচারণা করছেন, কেউ কত করছেন প্রকাশ্যে, তাদের কেউ কিন্তু সরকারের কাছ থেকে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়নি। তারা অবশ্যই তাদের মতামত দিতে পারেন, এবং বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতেই চলবে, সেটা হাঁ হোক না হোক। এই জনগণ যেটা চাইবে তার ভিত্তিতে বাংলাদেশ চলবে। তার জন্যই কিন্তু আসলে এত ত্যাগ তিতিক্ষা, এত সংগ্রাম। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যারা মানুষ, দেশের মানুষ, তারা যা চাইবে সেটাই হবে। আচ্ছা, আবারও একটু দলগুলোর ব্যাপারে আসি। বিএনপি এবং জামায়াত জোট এখন সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী, তাদের দুই পক্ষেরই ইশতেহারটা আপনি দেখলেন, যদি তুলনা করেন কি মনে হচ্ছে যে কারা ইশতেহারের দিক দিয়ে অনেক বেশি গোছানো, বা জনগণের আস্থা পাওয়ার ক্ষেত্রে তাদের ইশতেহার বেশি কাজ করবে, কিংবা ইন ফিউচার তাদের কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি সুবিধা পাবে, বেনিফিটেড হবে? দেখেন, আমি সরকারের কাজ করি, আমার জন্য কোশ্চেনটা একটু ট্রিকি, কারণ কোনটা ভালো কোনটা মন্দ এটা তুলনা করা। তবে যদি নাগরিক হিসাবে বলেন, আমি বলবো যে দুটো ইশতেহারেই অনেক ভালো ভালো কথা আছে। এই দুটো দলেরই কেউ একজন হয়তো জিতবে, বা অন্য কোনো দলও জিততে পারে, বা তাদের জোট সঙ্গীরা জিততে পারে। তো যারাই জিতুক, আমাদের আসলে চাওয়া থাকবে তাদের যে যে অঙ্গীকারগুলো, ওনারা তো এই অঙ্গীকার, ইশতেহার তো আসলে হঠাৎ করে হয় না। ইশতেহার কিন্তু প্রত্যেকটা দলের কিছু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, তারা এটা নিয়ে গবেষণা করে, অনেকদিন ধরে কাজ করে, ফাইনালি ইশতেহারটা তারা মানুষের কাছে উপস্থাপন করে। এই ইশতেহারের কিছু দালিলিক মূল্য আছে। মূল্য আছে এই অর্থে যে মানুষ কিন্তু পরবর্তীতে, আপনি যদি নির্বাচিত হন, মানুষ দেখবে যে আপনি কি অঙ্গীকার করেছেন, এবং একটা পর্যায়ে গিয়ে আপনার কর্মকাণ্ডের সাথে এটা মিলিয়ে দেখার চেষ্টা করবে। এটা যারা বিজয়ী হবে তাদের। আর যারা বিজয়ী হবে না, তাদের ইশতেহারেরও কিন্তু একটা মূল্য আছে। মূল্যটা কি আমি আপনাকে বলি। এই ইশতেহার, আপনি ধরেন আজকে বিজয়ী হলেন না, আপনি 20 বছর পরে বিজয়ী হলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলেন, এই নির্বাচনের আপনার ইশতেহার কী ছিল, এটা কিন্তু থেকে যাবে। আপনার রাজনৈতিক বিবর্তনটা 20 বছর ধরে কিভাবে হলো, মানুষ কিন্তু এটা দেখার সুযোগ পাবে। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা দেখবেন, বা আপনি একসময় কি অঙ্গীকার করেছেন, এখন সেই অঙ্গীকার থেকে সরে এসেছেন কিনা, বা আসলে কেন এসেছেন। যেই কারণে ইশতেহারের দালিলিক কিছু গুরুত্ব আছে, এবং সেই কারণেই আমার ধারণা এটা রাজনৈতিক দলগুলোও জানে, এবং জানে বলে ইশতেহারটা তারা ভেবেচিন্তে দিয়েছে। এমন কোনো প্রতিশ্রুতি হয়তো তারা দেয় নাই যেটা তাদের পক্ষে বাস্তবায়ন সম্ভব না। কিছু দেয়া যাবে না। হ্যাঁ, সো আমরা আশা করি যেটা নাগরিক হিসেবে মানুষ যাকেই বেছে নেবে, প্রত্যেকের ইশতেহারে অনেক ভালো ভালো কথা আছে, তারা তাদের সেই ইশতেহার অনুযায়ী তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। আপনি দীর্ঘ সময় ধরে সুনামের সাথে আপনি সাংবাদিকতা করেছেন, এখন আছেন সরকারের একজন প্রতিনিধি হিসেবে। এই যে একটু অন্য পাশে বসে যে এখনকার বাংলাদেশের গণমাধ্যমকে আপনি দেখলেন, এখন গণমাধ্যম যেভাবে যে ভূমিকাটা পালন করছে সেটা ঠিক আছে কিনা, বা আসলে কোন কোন জায়গাগুলো, অন্তত ভোট কেন্দ্রিক যদি চিন্তা করি, আসলে তাদের কোন পথে আগানো উচিত, কিভাবে হলে তাদের দায়বদ্ধতার জায়গাটাও ঠিক থাকে? না, দেখেন, আমি কিন্তু আজকে সকালেও
এই গণমাধ্যমের বিষয়টা এটা আমাদেরকে প্রতিদিনই ভাবায়। এটা যেহেতু আমরা কাজ করি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে এবং নিজেও গণমাধ্যম কর্মী ছিলাম, হয়তো ভবিষ্যতেও গণমাধ্যম কর্মী হব। সো গণমাধ্যমের স্বার্থটা আসলে এক ধরনের আমাদের নিজেদেরই স্বার্থ। সো আমরা সবসময় চিন্তা করি যে গণমাধ্যম কিভাবে কাজ করবে বা তারা কাজ করতে পারছে কিনা। তো গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যদি আপনি কথা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সরকার কিন্তু তার মধ্যে মাত্র একটা ফ্যাক্টর যারা গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারে বা স্বাধীনতা এনশিওর করতে পারে। আমরা সরকারের দিক থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আমরা অন্তত এটুকু নিশ্চিত করতে পারি, আমরা কখনো গণমাধ্যমের কাজে কখনো বাধা হয়ে দাঁড়াইনি। বাংলাদেশে গণমাধ্যমের কাজ হচ্ছে, বাংলাদেশ না যে কোনো জায়গাতে ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু আমাদের দেশে যে ট্রেন্ডটা দাঁড়িয়েছে সেই ট্রেন্ডটা হচ্ছে আমাদের দেশে ক্ষমতা বলতে মনে করা হয় যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে। ক্ষমতা কিন্তু আসলে অনেকভাবে আপনি চাইলে এক্সপ্লেইন করতে পারেন। ক্ষমতা বলতে আপনি রাজনৈতিক দলগুলোকেও বুঝতে পারেন, কারণ তারাও কিন্তু কোনো না কোনোভাবে সোসাইটিতে এম্পাওয়ার্ড। ক্ষমতা বলতে আপনি কর্পোরেট হাউসগুলোকে বলতে পারেন, তারাও কিন্তু কোনো না কোনোভাবে এম্পাওয়ার্ড। ক্ষমতা বলতে আপনি ধর্মীয় গোষ্ঠীগুলোকে বুঝতে পারেন, কারণ তাদেরও কিন্তু একটা জায়গাতে কিছু প্রভাব বলয় থাকে। তো গণমাধ্যমের উচিত, যদি ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ হয়, তাহলে আমরা মনে করি যে গণমাধ্যমের উচিত যারা যেভাবে ক্ষমতাবান তাদের প্রত্যেককে প্রশ্ন করা। আমরা সরকারের দিক থেকে প্রশ্ন করাটা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারছেন, আমরা যে কোনো প্রশ্নেরই নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়া। এবং আমরা আশা করছি যে আমাদের সমাজে আরও যারা এই ধরনের বিভিন্নভাবে এম্পাওয়ার্ড হয়েছে, রাজনৈতিকভাবে এম্পাওয়ার্ড হয়েছে, কেউ অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড হয়েছে, তাদেরকেও গণমাধ্যম প্রশ্ন করবে। গণমাধ্যম তার গণমাধ্যমের স্বার্থের বাইরে গিয়ে তাদেরকেও আপনার জবাবদিহিতার আওতায় আনবে। যেই মাত্র বা যেই মুহূর্তে গণমাধ্যম সব ধরনের ইনস্টিটিউশন, যেগুলা পলিটিক্যাল ইনস্টিটিউশন হতে পারে, বিজনেস ইনস্টিটিউশন হতে পারে, আবার রাষ্ট্রীয় ইনস্টিটিউশন হতে পারে, সবাইকে যখন প্রশ্ন করতে পারবে এবং সবার জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে, আমরা মনে করি তখন গণমাধ্যম সঠিকভাবে তার কাজটা করতে পারবে। এখন আংশিকভাবে সেটা পারছে, কারণ আমরা সরকারের দিক থেকে অন্তত এই সুযোগটা আপনাদেরকে করে দিই। আচ্ছা, আমাদের সময় শেষ, তারপরে সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনাকে করি। সেটি হচ্ছে যে কি ক্ষমতা হস্তান্তরের ব্যাপার নিয়ে বারবার করে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা হয়েছে, আপনাদের পক্ষ থেকে জবাবও দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর। এই ব্যাপারে আবার একটু পরিষ্কার করে যদি আজকে বলেন। এই বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন, নির্বাচন নিয়ে যে একটা সংশয়, একটা গোষ্ঠীর নির্বাচন নিয়ে শুরুতে অনেক সংশয় তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু এখন যখন তারা দেখছে যে আসলে নির্বাচনটা হয়ে গেছে, এই বিষয়ে আর সংশয় উৎপাদন করে খুব একটা লাভ নেই, কারণ মানুষ এখন বিশ্বাস করে যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এই উৎসবে তারা শরিক হয়েছে। এখন নতুন প্রপাগান্ডা হচ্ছে নির্বাচন হলেও এই সরকার দায়িত্ব হস্তান্তর করবে না। আমরা মনে করি এ ধরনের প্রচারণার কোনো ভিত্তি নেই। সরকার যত দ্রুত সম্ভব হলে গেজেট প্রকাশের পরদিনই আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায়। অনেক ধন্যবাদ আজাদ মজুমদার, আপনাকে পেয়ে আমাদের অনেক কিছু জানা হলো নতুন করে আরো। প্রিয় দর্শক, আমরা ভোটের রাজনীতির আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি যে ভোট এবং ভোটের পরবর্তী সময়ে কিভাবে কি হবে সে ব্যাপারে আমরা একটু স্পষ্ট ধারণা পেলাম। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইটি নিউজের সঙ্গে থাকুন। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি।